নমস্কার। রাত 8টায় আমি অয়ন একেবারে দুয়ারে রিপোর্টার নিয়ে চলে এসেছি আবার। প্রতিদিন রাত 8টা থেকে 9টা আমার সঙ্গে থাকেন। আপনারাই বলুন, প্রতিটা জেলার বিভিন্ন সমস্যা, আপনার জেলার সমস্যা, আপনার পাড়ার সমস্যা, বেআইনি অবৈধ কাজ সব তুলে ধরি এই রাত 8টা থেকে 9টা। কোথাও যাবেন না, আমার সঙ্গে থাকুন। প্রথমেই দেখাবো সন্দেশখালির ঘটনা এবং বনগাঁর ঘটনা। সন্দেশখালিতে ইডি আধিকারিকদের মারধর, মাথা ফাটানো এবং তারপরে বনগাঁয় ওই দিনই বনগাঁয় শঙ্করাঢ্যকে গ্রেফতারের সময় সেখানেও ইডির ওপরে হামলা। এই সব নিয়ে যারা অভিযোগ করেছিলেন ইডি অফিসারেরা, তাদের বয়ান নিতে আজকে আবারও গেলেন বসিরহাটের ডিএসপি এবং বনগাঁর ঘটনায় বনগাঁর ডিএসপি, কিন্তু পেলেন না, তাদেরকে বয়ান দেওয়াতে পারলেন না। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি জানা যাচ্ছে ভেতর থেকে? ইডির কি এটা কোনো স্ট্র্যাটেজি? ইডি আজকেই আবার হাইকোর্টেও গেছে, তাহলে কি ইডি ইচ্ছাকৃতভাবে এই বয়ান দিতে চাইছে না? এখন ইডির কিন্তু রণকৌশল এমনটাই বলা যায়, ইডি ইচ্ছাকৃতভাবে বয়ান দিচ্ছে না, সেই কাজে অন্য কাজে ব্যস্ত আছে এমনটা যুক্তি দেওয়া হচ্ছে। শুধুমাত্র সন্দেশখালী ঘটনার ক্ষেত্রে বলা হচ্ছে যে শুধুমাত্র সন্দেশখালীর ক্ষেত্রে কিন্তু ইডির পক্ষ থেকে স্পেসিফিক অভিযোগ করা হয়েছিল এবং বনগাঁর ক্ষেত্রে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইডির পক্ষ থেকে আজকে যখন অভিযোগ দায়ের করা হয়েছিল, একাধিক মামলা রেজিস্টার করা হয়েছিল, সেই মামলার কি মামলা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কি ধারা দেওয়া হচ্ছে ইডিকে জানানো হচ্ছিল না। কিন্তু অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্য পুলিশের পক্ষ থেকে আজকে বসিরহাটের ডিএসপি, অন্যদিকে বনগাঁ ডিএসপি, তারা ইডি দপ্তরে আসলো। এর আগেও তারা এসেছিলেন বয়ান নেওয়ার জন্য, কিন্তু ইডির রণকৌশল এমনটাই বলা হচ্ছে, তার কারণ কেন্দ্রীয় তদন্তকারী তারা সংস্থা, তারা যদি কোনো জায়গায় তল্লাশি অভিযানে যায় সেক্ষেত্রে কিন্তু তারা তদন্তের স্বার্থে গিয়েছে, তাদের ইনফরমেশন ছিল বলে গিয়েছে, সেক্ষেত্রে তাদের বয়ান নিলে তারা বিপাকে পড়তে পারে এমনটাও কিন্তু মনে করছে। যেহেতু একাধিক লিগাল অ্যাডভাইজার থেকে পরামর্শ নেওয়া ছিল, আইনি পরামর্শ নেওয়া, এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সমস্ত যে তথ্য উঠে এসেছিল যে তারা কিন্তু কি পদক্ষেপ নেবে, সেক্ষেত্রে কিন্তু তারা হাইকোর্টে ইতিমধ্যে দ্বারস্থ হচ্ছে। সেই কারণে ইডির পক্ষ থেকে কিন্তু আজকে এই বয়ান দেওয়া হচ্ছে। শুধু আজকে নয়, এর আগে গত দুদিন যে ঘটনা ঘটছিল সেক্ষেত্রে কিন্তু একই রকম সমস্যা হয়েছিল, এবং সেদিক থেকে মিলিয়ে দেখলে দেখা যাবে ইডির পক্ষ থেকে কিন্তু যে সমস্ত অভিযোগ দায়ের করা হচ্ছে সেই অভিযোগে স্পেসিফিক কিন্তু কোনো রকম ধারা দেওয়া হচ্ছে না, কি মামলা দেওয়া হচ্ছে তারা জানে না, কিন্তু বয়ান নেওয়ার সময় কিন্তু রাজ্য পুলিশের পক্ষ থেকে তারা আসছে। এক্ষেত্রে কিন্তু মনে করছে ইডির পক্ষ থেকে হাইকোর্টে মুভ করেছে, তাই রণকৌশলী বৈঠক নিয়েছে ইডি আধিকারিকরা, এমনটি সিদ্ধান্ত নিয়েছে ইডি, এমনটাই কিন্তু সিদ্ধান্তে বলা চলে। ধন্যবাদ। আর যাদের জন্য এই সমস্ত কিছু, অর্থাৎ শেখ শাহজাহান, তিনি কোথায়? বারবার আমরা বলছি, 4 দিন পর 5 দিন পর অধরা এখনো, পুলিশ কিছুতেই খোঁজ পাচ্ছে না। শেখ শাহজাহান, তার যে সঙ্গী জিয়াউদ্দিন মোল্লা, তিনি পঞ্চায়েত প্রধান, তারও খোঁজ নেই। কিন্তু তার আগে শাহজাহানের খোঁজ দিলেন কে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাহজাহানের কাছে শাহজাহানের খোঁজ শুভেন্দু অধিকারীর কাছে। দেখুন কি বলছেন, আর পাল্টা কুণাল ঘোষ কি আক্রমণ করলেন দেখুন। আপনার সরবেড়িয়া ধামাখালির মধ্যে আছে, এর মজুদ 1-2 এর মধ্যে, এবং একটা বড় ঘেরির মাঝখানে ঘরে আছে। আমি জানি এই কেসটা সিবিআই বা এনআইএ নিলে তারা ধরে নিয়ে আসতে পারে, পুলিশ করবে না। যে শুভেন্দু অধিকারী শাহজাহানকে নাকি বিজেপিতে যোগ দিতে বলেছিলেন, শাহজাহান তাতে রাজি হয়নি, তারপর থেকেই বদনাম দিয়ে, তল্লাশি করে, আতঙ্ক ছড়িয়ে, চাপ দিয়ে তাকে বিজেপিতে যোগদান করাবার চেষ্টা হচ্ছিল। তো সুতরাং শাহজাহান তদন্তে শুভেন্দু অধিকারীকে অবশ্যই ইনক্লুড করা উচিত। পুলিশ কেন খুঁজে পাচ্ছে না শেখ শাহজাহানকে, এটা প্রশ্ন উঠছে। কারণ বিধায়ক নিজে বলছেন, সুকুমার মাহাতো, যে শাহজাহান কোথাও যাননি, বাংলাদেশে যাননি, ওখানেই আছেন। জিয়াউদ্দিন মোল্লা, যিনি প্রধান, যিনি সেই হামলার দিন তাকে প্রথম সারিতে দেখা গিয়েছিল, যিনি একেবারে ঘনিষ্ঠ শাহজাহান শেখের, তিনি কোথায়? তাকেও তো পুলিশ খুঁজে পাচ্ছে না। এই যে জিয়াউদ্দিন মোল্লা, বিরাট প্রভাবশালী এরা, জানেন তো, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু তার মেয়ে আজকে কি বললেন? মেয়ে বললেন, বাবা তো বাড়িতেই আছে। দেখুন, বাবা বাড়িতে নেই কেন? আমরা তো শুনছি যে বাবার নামে নাকি কেস হয়েছে, তো বাবাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে, ওই জন্য বাবা। কারা ফাঁসিয়েছে? বিরোধী যারা দল আছে তারা হয়তো ফাঁসিয়েছে। যোগাযোগ রয়েছে, মাঝে মাঝে কথা হয়, আজকে কথা হয়নি, কালকে শেষ কথা হয়েছে। পুলিশ কি এসেছিল একবার? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি বলছে? যে বাড়িতে আছে কি না। আমার বাবা যদি পালায়, তো যেদিনকে ঘটনাটা ঘটলো সেদিনকে বিকালেও আমার বাবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিল। বাবা আর শেখ শাহজাহান কি একই সঙ্গে আছে? না।
আচ্ছা, বাড়িতে নেই কিন্তু এলাকাতেই আছেন জিয়াউদ্দিন মোল্লা, এবং শুধু তাই নয়, তিনি মাঝে মধ্যেই মেয়ের সঙ্গে কথা বলছেন। মেয়ে বলছেন বিরোধীদের চক্রান্ত। জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, তাহলে শেখ শাহজাহান কোথায়? তুমি জিজ্ঞেস করলে যে শেখ শাহজাহানের সঙ্গেই আছেন, তখন মেয়ে বলল না। মেয়েও তার মানে জানে যে শেখ শাহজাহান কোথায়। শেখ শাহজাহান কোথায়? জিয়াউদ্দিনকে ধরতে পারছে না কেন পুলিশ? এটাই তো এখন বড় প্রশ্ন। একদম, এটা এখন লাখ টাকার প্রশ্ন। অর্থাৎ কোথায় রয়েছে শেখ শাহজাহান? 5 দিন অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ বলছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় রয়েছে সেটা জানেন না। কিন্তু তার ভাই বলছেন তিনি এলাকায় আছেন, এবং তাই পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিকী সাহেব তিনি বলেছেন যে শুক্রবার ঘটনা ঘটেছে, রবিবার তার বাড়ির সামনে দিয়ে বাইকে করে তার বাড়ির সামনে এসেছিলেন, কর্মীদের সঙ্গে কথা বলেছেন, সবটাই বিরোধীদের চক্রান্ত, এটাও বলেছেন। বিধায়ক তিনিও বলেছেন তিনি বাংলাদেশে পালাননি, তিনি এলাকায় আছেন, তিনি পালানোর ব্যক্তি নয়, তিনি এলাকায় আছেন। আজ জিয়াউদ্দিন অর্থাৎ একেবারে তার সঙ্গী, বিশ্বস্ত সঙ্গী, তিনিও বলছেন যে বাবা আছেন, বাবার নামে কেস হয়েছে, কিন্তু তিনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমার সঙ্গে ফোনে কথা হয়েছে, ফলে তিনিও এলাকায় আছেন। তাহলে এখানেই প্রশ্ন, এতগুলো তার সৈনিক, তার বাড়ির লোক, তার প্রধান, বিধায়ক সবাই বলছেন এলাকায় আছেন, তাহলে পুলিশ পাচ্ছে না কেন? এটাই এখন প্রশ্ন। অর্থাৎ তিনি কোথায় গেলেন? এবং তুমি যেমনটি বলছিলে, শুভেন্দু অধিকারীও বলছেন যে এই হাজি সিদ্দিক সাহেবের বাড়িতে তিনি আত্মগোপন করে আছেন, কিন্তু তার স্পষ্ট দাবি শুক্রবারে ঘটনা ঘটলেও রবিবার তার বাড়ির সামনেই তিনি এসেছেন, কিন্তু তার বাড়িতে ছিলেন না, তিনি বাইকে করে ঘুরেছেন। তাই এতগুলো প্রমাণ থাকার পরেও কেন পুলিশ ধরছে না, কেন পুলিশ খুঁজে পাচ্ছে না, এই প্রশ্নই উঠছে। দেখা যাক পুলিশ আদৌ খুঁজে পায় কিনা, আবার ইডি সিবিআই কি করে, এই বিষয়ে আমরা নিশ্চয়ই আপনাদের কাছে আপডেট নিয়ে আসব। আর এই 1 ঘন্টার মধ্যে সামান্য কয়েক সেকেন্ডের একটা ব্রেক নেব। ঘাটালে কি ফের প্রার্থী হচ্ছেন দেব? দেবই তো জল্পনা উস্কে দিয়েছিলেন প্রার্থী না হওয়ার, কিন্তু কি হলো আজকের মিটিং থেকে বিস্তারিত জানবো একটা ছোট্ট বিরতির পর। তবে তার আগে আজকে একটা প্রোগ্রাম হচ্ছে ইন্ডিয়ানস অফ ইন্ডিয়ান অফ দ্য ইয়ার অফ 2023 মঞ্চে শাহরুখ খান, দেশের নায়কদের সম্মান, বিশেষ সম্মান, দেশের নায়কদের বিশেষ সম্মানে এই মুহূর্তে আপনারা দেখছেন নিউজ 18, CNN নিউজ 18-এর প্রোগ্রাম। সেই প্রোগ্রামে শাহরুখ খান। Thank you very much to all the heroes of Uttarkashi. Thank you very much, Shahrukh Saab, for obliging us with a photograph. Thank you. Thank you. Jaiye. Niche le le. Thank you so much. Thank you. From the heroes of Uttarkashi to another journey literally onto the moon. The Indian Space Research Organization charted an extraordinary path in 2020. নিউজ ফ্ল্যাশ ব্রেকে যেতে যেতে যেটা বলছিলাম, দেব কি আবার ঘাটালের প্রার্থী? দেব কি আবার লোকসভা ভোটে প্রার্থী? দুবার লোকসভায় জিতেছেন দেব। সেই দেবকে ঘিরেই তো জল্পনা তৈরি হয়েছিল তিনি প্রার্থী হবেন কিনা, কারণ নিউজ 18 বাংলার বুমেই তিনি সেই জল্পনায় উস্কে দিয়েছিলেন। আজকে পশ্চিম মেদিনীপুর নিয়ে বৈঠক ছিল, সেখানে কি হলো জানবো। তবে তার আগে দেবের সেই জল্পনা উস্কে দেওয়ার বক্তব্য। আমার মনে হয় আমার জায়গা একটা ফুল টাইম এমপি হলে সে আরো ভালো কাজ করতে পারবে। আমি হয়তো অতটা সময় দিতে পারিনি গত 10 বছর ধরে। এইবারে না আমি অ্যাকচুয়ালি ভেবে উঠতে পারছি না, সত্যি একটু সমস্যা হচ্ছে কি আমি এইবারে আমি কি করব। আমার জায়গা অন্য কোনো মানুষ হলে হয়তো আরো ভালো কাজ করতে পারে বা করতে পারতো। আই এম নট থিঙ্কিং কে 2024-এ আমি টিকিট পাবো না, আমি টিকিট পাবো না, আমি ওই জায়গা অবধি যাইনি এখন অবধি। মানে যেমন 2019-এ আমি জানতাম কে দিদি যদি এবারে বলে তো আমি না বলবো না, মানে অফকোর্স, কিন্তু এইবারে না অতটা ভাবিনি আমি এখন। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, যা এখানে জানা যাচ্ছে, তুমি যা বলবে তাতে তো মনে হচ্ছে দেব প্রার্থী হবেন আবার,
কিন্তু দেবী তো বলেছিলেন যে ফুল টাইম একজন সাংসদ হলে ভালো হয়। তাহলে কি দেব কি বোঝাতে পারলেন না, নাকি দেবকে ছাড়তে রাজি নয় তৃণমূল? দেখো, দেবের বক্তব্যের কারণ কি কোথাও যারা ঘাটাল সাংগঠনিক জেলার দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কোথাও কি দূরত্ব, তাদের কি কোনো মনোভাব দেবকে এই ধরনের বক্তব্য বা মন্তব্য রাখার জন্য বা রেখে ফেলেছিলেন? অন্তত আজকের বৈঠকের ক্ষেত্রে যেভাবে শঙ্কর দলুইকে দেবের সঙ্গে সদ্ভাব রাখার নির্দেশ দেওয়া হয়েছে, দেবের ভূয়সী প্রশংসা করা হয়েছে বৈঠকের মধ্যে, তাতে মনে করা হচ্ছে যে দেব কোথাও কি অভিমানের সুরে বোধহয় কথাগুলো বলেছিলেন। এখনই নিশ্চিতভাবে বলার জায়গাতে নেই যে কে কোন আসনের জন্য প্রার্থী রয়েছেন, তবে দেব 2014 বা 2019-এ তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে দাঁড়িয়েছেন এবং তার যে পারফরমেন্স তাতে দল মনে করছে সন্তুষ্ট। এবং আজকের বৈঠকের ক্ষেত্রে যে ধরনের আলোচনা হয়েছে তাতে মনে করাই হচ্ছে যে 2024-এ ফের দেবকে সামনে রেখে নির্বাচনে লড়াই করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবং সে কারণেই ঘাটাল সাংগঠনিক জেলার যারা নেতারা রয়েছেন তাদের সামনে বুঝিয়ে দেওয়া হয়েছে যে দেব ভালো ছেলে, শিল্পী মানুষ, তিনি দলের সম্পদ, তাই প্রত্যেকে যেন তাকে তার কাজের ক্ষেত্রে সহযোগিতা করেন। একদম। আর এছাড়াও আজকের বৈঠক ছিল পশ্চিম মেদিনীপুরের। আর পশ্চিম মেদিনীপুরের দ্বন্দ্ব নিয়ে যথেষ্ট অস্বস্তিতে ছিল তৃণমূল। মে মাসে একেবারে হুঁশিয়ারি দিয়েছিলেন। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যুবদের প্রচারে ঝাঁঝ বাড়ানোর নির্দেশ, একদিকে রাস্তায় নামা, অন্যদিকে দ্বন্দ্ব মেটানো। কি আজকে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন, কি দিলেন কথা বলবো আবিরের সঙ্গে। আবির, প্রথম বিষয়টা হচ্ছে যে পশ্চিম মেদিনীপুর জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে লোকসভার মেদিনীপুর এবং ঘাটাল ছাড়াও আরামবাগ লোকসভা এবং ঝাড়গ্রাম লোকসভা এই জেলার সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে। ফলে এই জেলাতে সংগঠনের দিক থেকে যদি নেতারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে বসেন তাহলে তার একটা প্রভাব পড়তে থাকে, যা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বা যে কোনো নির্বাচনের ক্ষেত্রে প্রভাব পড়বে বলে মনে করে রাজনৈতিক মহল। তুমি যে বক্তব্যের কথা বলছিলে যে শালবনির সভা মে মাসের 2023-এ, সেখানেও তিনি জুনের সাথে সুজয় হাজরা যে সম্পর্ক সে বিষয়ের ইঙ্গিত তিনি সরাসরি করেছিলেন। সূত্রের খবর এদিনের জুনের ঢালাও প্রশংসা করা হয়েছে এবং সুজয় হাজরাকে বলা হয়েছে যে জুনের সাথে কোনো ধরনের যেন দ্বন্দ্ব না রাখা হয়। কড়া সিদ্ধান্ত আজকে তৃণমূল নিয়েছে, যে কারণে কেশিয়ারির এক ব্লক সভাপতি তাকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। মেদিনীপুর পুরসভার ক্ষেত্রে যে সমস্যা তা মেটানোর জন্য 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং মানস ভূঁইয়া এবং জেলা সভাপতি মেদিনীপুর সাংগঠনিক জেলার তাকে দ্রুত তাদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করতে বলা হয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনকে তার নবজোয়ার যাত্রার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন এবং আজকের বৈঠকের ক্ষেত্রে যে বিষয়টা বারবার ধরে উঠে এসেছে যে পঞ্চায়েত নির্বাচনের আগে যে ঝাঁঝ লক্ষ্য করতে পারা গিয়েছিল, সেই ঝাঁঝ যেন কোনোভাবে স্তীমিত না হয়ে যায়, সেই ঝাঁঝ বজায় রেখেই মানুষের বাড়ি বাড়ি পৌঁছে সেই প্রচার কাজ এবং সংগঠনের কাজ যে চলতে হবে তা মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এক্ষেত্রে যারা এই দ্বন্দ্ব করবেন, কথা শুনবেন না, দলের নির্দেশ উপেক্ষা করবেন, তাদের বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা দল গ্রহণ করবে এদিনের বৈঠকের ক্ষেত্রে সেই বার্তাই দিয়ে রেখেছেন উভয়ই। ধন্যবাদ। দুটো বিষয় আছে এবার। প্রাথমিকে প্যানেলে প্রকাশে স্থগিতাদেশ দিয়ে দিল ডিভিশন বেঞ্চ। 42,949 জনের প্যানেল 2016 সালের, তাতে ডিভিশন বেঞ্চ প্রথম এটা যে প্রাথমিকে নিয়োগে স্থগিতাদেশ প্যানেলে। কেন, কি পর্যবেক্ষণে কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, প্রাথমিকভাবে জানতে চাইব যে স্থগিতাদেশ দিতে গিয়ে পর্যবেক্ষণ কি, মন্তব্য কি আদালতে? দেখো, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ আজকে এই স্থগিতাদেশ দিয়েছে এবং কিছুদিন আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি 10 দিনের মধ্যে 42,949 জনের প্রাথমিক যে প্যানেল 2016 সালের প্যানেল তা প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন। যদি প্যানেল ইতিমধ্যে প্রকাশ করে থাকে পর্ষদ, তাহলে সেই প্যানেলের সফট এবং হার্ড কপি এজলাসে পেশ করার নির্দেশ দিয়েছিলেন। 15 জানুয়ারির মধ্যে পেশ করতে হবে। সেই নির্দেশ চ্যালেঞ্জ হয়। বিচারপতি সৌমেন সেন ডিভিশন বেঞ্চের আজকে পর্যবেক্ষণ, মামলাকারীদের যে আইনি যুক্তিগুলি ছিল সেগুলি আর একবার খতিয়ে দেখতে হবে, অর্থাৎ রিকনসিডার করতে হবে, পুনর্বিবেচনা করতে হবে পুরো বিচারটা। অর্থাৎ এই প্যানেল প্রকাশের আগে যারা মামলাকারী তারা কি যোগ্য, প্যানেল প্রকাশের মতো আবেদন করার যোগ্য আদালতের সামনে, এই জায়গাটায় আদালত নির্দিষ্ট করতে চাইছে, ডিভিশন বেঞ্চ নির্দিষ্ট করতে চাইছে। তাই মামলা ফিরে গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে এবং নতুন করে আরও একবার পুনর্বিবেচনা করতে হবে আগের রায়, আগের নির্দেশ। সেটাই ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ বা নির্দেশ আছে। আর এই যে ডিভিশন বেঞ্চের নির্দেশ, এতে পথ বদল। বিচারপতি অমৃতা সিনহার পরামর্শ যে আদালতের বাইরে, ডিভিশন বেঞ্চের এই যে ধাক্কায় পরামর্শ দিলেন, আদালতের বাইরে যদি
মীমাংসা করে নেওয়া যায়। আদালতের বাইরে সমস্যা মেটানোর পরামর্শ। কেন, কি বললেন, কথা বলবো আবার অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো, আদালতের বাইরে সমস্যা মেটানোর কোনো পরামর্শ বিচারপতি অমৃতা সিনহা দেননি। যে বিচারপতি দিয়েছেন, যেটা একটা পরামর্শ দিয়েছেন, কারণ রাজ্য সরকার ইচ্ছুক যারা যোগ্য বঞ্চিত আন্দোলনকারী তাদের চাকরি দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে বা অন্য কোনো উপায়ে। কিন্তু এক্ষেত্রে যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা প্যানেল প্রকাশ বা প্যানেল বিষয়ে তথ্য দিচ্ছে না আদালতকে, তাই আদালত এই 94 জনের যে চাকরি বাতিল হয়েছে প্রাথমিকে, সেই 94 জায়গায় প্যান্ডেমিকের প্যানেল থেকে অন্য কোন 94 জন চাকরি পাবেন সেটা আদালত চিহ্নিত করতে পারছে না। কাজেই সমাধান সূত্র কী হতে পারে, অর্থাৎ রাজ্য সরকার দিতে ইচ্ছুক এই 94 জনের জায়গায় অন্য নতুন 94 জনকে কোন 94 জন পেতে পারে, এটা রাজ্য সরকারের এখতিয়ারের কাজ নয়, এটা প্রাথমিক শিক্ষা পর্ষদের এখতিয়ারের কাজ। তাও রাজ্য সরকার এবং তাদের মধ্যে করে সমাধান সূত্র খোঁজার পরামর্শ দেন না। চলে যাব ডানকুনিতে। ডানকুনি পুরসভার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ আমরা দেখিয়েছি। এবার দেখুন, একটা জায়গায় বছরের পর বছর ধরে মানুষ কিভাবে বীতশ্রদ্ধ, একটা ডোবা, সেখানে নিকাশির ব্যবস্থা, সেখানে বেআইনি নির্মাণ হয়ে যাচ্ছে, আর প্রমোটার পাত্তাই দিচ্ছেন না কাউন্সিলরকে, এমনটাই জানা যাচ্ছে। কথা বলবো রানার সঙ্গে। রানা, প্রমোটার কত বড় প্রমোটার, পাত্তাই দিচ্ছেন না, আর সাধারণ মানুষ তারা একেবারে ব্যতিব্যস্ত, বীতশ্রদ্ধ। পুরসভা তো দুর্নীতিতে নিমজ্জিত, আমরা এর আগেও দেখিয়েছি, বারবার অভিযোগ উঠেছে। এখন কি অবস্থা, এখন কোথায় এটা? হ্যাঁ অয়নদা, দেখো তুমি যে কথাটা বললে, এই যে প্রমোটার যে পাত্তা দিচ্ছে না, এইটা কিন্তু 16 নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর তার কিন্তু এটা দাবি, যে সংবাদ মাধ্যমকে জানিয়েছে। কিন্তু তোমাকে এটাও চিন্তা করতে হবে যে এটা অজুহাত কিনা, সে দীর্ঘদিন ধরে সেই ওয়ার্ডে রয়েছে, সে জনপ্রতিনিধি। একদমই তাই, এটা একটা অজুহাত, এটা একটা নামমাত্র অজুহাত। তার কারণ আজকেই আমরা সারাদিন ধরে যখন খবর দেখিয়েছি, তারপরে যেটা জানা গেল যে আজকে কিন্তু তারা কাজটা বন্ধ রেখেছে। গতকাল পর্যন্ত তারা কিন্তু কাজ করে গেছে গায়ের জোরে। ফলে বুঝতেই পারছো, এর পিছনে একটা বড় মদত না থাকলে সেটা কোনোভাবেই সম্ভব না। এই এলাকার স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিল, মিউনিসিপ্যালিটি কোনো পদক্ষেপ নেয়নি। আমরা রানা, একবার দেখি স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন। যথেষ্ট ঝাঁঝ রয়েছে ওই অভিযোগের মধ্যে, কি বলছেন দেখুন। জেসিপি লাগিয়ে এর মধ্যে ঢুকে পড়লো, জেসিপি ডুবে গেল পুকুরের মধ্যে। এটা তো পুকুর, এই পুকুরে আমি সাঁতার শিখেছি, এখানে স্থানীয় লোকেরা সবাই জানে এটা পুকুর। এখনো জল উঠে যাচ্ছে, প্রতিদিন জলের মোটর লাগিয়ে জল নিকাশি করে তারপরে এরা এখানে এইসব কাজকর্ম করছে। এখন চাইছি এই অবৈধ নির্মাণ বন্ধ। এই যে পাঁচিলটা দিয়েছেন এই দাদাদের এর ড্রেনের ওপর বিগত 10 থেকে 12 বছর আমরা ড্রেনটা পরিষ্কার করাতে পারিনি। এই বিল্ডিং প্লাস পেছনের যত জল বেরোনোর জায়গা আছে, ঠিক আছে, সেটা ব্লক হয়ে আছে, প্রায় 12 থেকে 14 বছর এইভাবে পড়ে আছে। তো আমরা চাইছি যে ওনারা পেপারও দেখাচ্ছে না, কনস্ট্রাকশন এত তাড়াতাড়ি করছে, 10 দিনের মধ্যে মানে এত কিছু করে ফেলেছে, খুঁড়ে টুড়ে এ করে বিম করে। তো এটা পুকুর আছে, মানে পুকুর আছে, আস্ত একটা পুকুরকে এভাবে বুঝিয়ে নির্মাণ করে দিচ্ছেন, আর কাউন্সিলর বলছেন যে প্রমোটার আমার কথা শুনছেন না। কাউন্সিলর কি বলছেন দেখুন। উমেশ সাউ, তাকে আমি ফোন করে জানানোর পরেও তিনি অফিসে আসেননি, উল্টে আমাকে উনি উল্টো পাল্টা কথা বলেন। এখন আমার টাইম নেই, কাউন্সিলর ডাকলেই কি আমাকে যেতে হবে, এমন কোনো মানে আছে বলে আমাকে উল্টো পাল্টা কথা বলেন। তারপরে আমি ওনাদেরকে বলি আপনারা পৌরসভায় চলে যান। ওনারা একটা পৌরসভায় লিখিত কমপ্লেন জানিয়েছেন। আমি দুপক্ষকে আমি পৌরসভায় ডাকছি এবং ওনাদের সমস্ত জমির কাগজপত্র, প্ল্যানের সমস্ত কপি নিয়ে আসতে পৌরসভায় ডেকেছি। কাগজপত্র আদৌ আছে কি না, এরপরে কি অন্তত কাজটা হবে না? এবার কিন্তু রুখে দাঁড়াবেন সাধারণ মানুষ রানা, যা দেখা যাচ্ছে। পুরসভা তো দায় ঝাড়বে, পুরসভা বলবে কিছুই হয়নি, না আমরা দুর্নীতি করি না। রানা, একদমই তাই অয়নদা। দেখো, এই মানে পুরসভার যে মেয়র পরিষদ আছে সিএমসি পীযূষ কান্তি পান, তিনি কিন্তু জানিয়েছেন যে আমরা দুপক্ষকেই ডাকা হবে, তার মানে দুপক্ষরই কাগজপত্র মানে দেখা হবে, দেখে করা
অ্যাকশান নেওয়া হবে। এইটাই এই যে জোর করে যে প্রমোটার যে এরকম পুকুর বুঝিয়ে বহুতল নির্মাণ শুরু করেছে, এই নিয়ে কিন্তু বিজেপি কটাক্ষ করতে আমরা কিন্তু ছাড়েনি। ছাড়বো না, তারা আমরা কিন্তু বলছে- দেখবো, নজর রাখবোই আমরা, কারণ এইভাবে নিকাশি ব্যবস্থাকে ভেঙে ফেলছেন প্রায় একদম একটা ড্রেন দখল করে ফেলছেন, আর তার সঙ্গে সঙ্গে পুকুর। বিজেপি রাজনীতি করবে, এটা নিয়ে খুব স্বাভাবিক। যতদূর আমরা জানি ওটা ডোবা রেকর্ড আছে, সেই ডোবা রেকর্ডের উপর বহুতল নির্মাণ হচ্ছে এবং ডানকুনি পৌরসভা সেই ডোবা রেকর্ড অনুযায়ী সেখানে বিল্ডিং কি করে করতে দিচ্ছে বা প্ল্যান কি করে পাস করতে দিচ্ছে, এটা আমাদের জানার বিষয় আছে। ডানকুনিতে 7 থেকে 8টা ওয়ার্ড জলের তলায় থাকে 4 থেকে 5 মাস। প্রত্যেকটা ওয়ার্ডের মানুষ এই জলাশয় ভরাট নিয়ে এবং ডোবা ভরাট নিয়ে যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে ডানকুনি পৌরসভার চিন্তার ভাঁজ অলরেডি পড়ে গেছে। চেয়ারম্যান ইন কাউন্সিল কি বলছেন দেখুন। না, ডোবা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে কোনো ব্যাপার নেই। আমরা দেখবো আজকে আসলে পেপারটা যদি বিল্ডিং প্ল্যান স্যাংশন হয়ে থাকে, নিশ্চিতভাবে ডানকুনি পৌরসভা ডোবায় বিল্ডিং প্ল্যান স্যাংশন করবে না। ঠিক আছে, জমি বাস্তু কনভার্সন নিশ্চয়ই করা আছে। যাই হোক, আমি আন্দাজে কোনো কথা বলবো না। আগে ওনারা উভয় পক্ষ আসুক কাগজপত্র নিয়ে, তারপর বাকি কথা আমি করব। এতদিন ধরে চলছে আর আপনারা কিছুই জানেন না, এখন উভয় পক্ষ আসার অপেক্ষায়। ঘাটালে দেখুন মাটি বালি পাচার হয়ে যাচ্ছে, আর এর আগেও দেখিয়েছি গতকাল অন্য এলাকায় গ্রামবাসীরা প্রতিবাদ করছেন, আটকে দিচ্ছেন। আর ঘাটালের ছবি দেখুন, মাটি পাচার চলছে, সেখানে গ্রামবাসীরাই আটকালেন। মাটি বালি বোঝাই ট্রাক্টর, খালের বাঁধের বালি কাটার অভিযোগ। কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে, কতদিন ধরে এরকম চলছে? খালের বাঁধের মাটি কেটে দিচ্ছে মানে তো জল ঢুকে যাবে একেবারে গ্রামে গঞ্জে। দেখো এলাকার মানুষ অর্থাৎ বালাসোর এলাকার মানুষ জানাচ্ছেন প্রায় 1 মাস ধরে এইভাবে বিভিন্ন জায়গায়, অর্থাৎ যে খাল রয়েছে কেটে খাল, সে কেটে খালের বাঁধের পাশের জমি থেকে এই বালি মাটি তুলে বিক্রি হয়ে যাচ্ছে ঘাটাল ব্লকের বিভিন্ন এলাকায়, যার ফলে যেমন এই বালি বা মাটি যে ব্যবসায়ীদের দৌরাত্মের ফলে এলাকার রাস্তাঘাটের যেমন ক্ষতি হচ্ছে, অপরদিকে রাজ্য সরকার তার রাজস্ব হারাচ্ছে বলে দাবি। তাদের দাবি যে কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়াই তারা এই ব্যবসা দিনের পর দিন তুমি বলছো এরকম কাগজপত্র ছাড়াই, এদিকে মাটি মাফিয়ারা বালি মাফিয়ারা তারা তো আবার দাবি করছে বিডিও নাকি অনুমতি দিয়েছেন। দেখি, আপনাদের যদি পারমিশন দরকার থাকে আপনারা দিয়ে অফিসে যোগাযোগ করুন, তার কাছ থেকে পারমিশন নিন। কোথা থেকে পারমিশন নিয়েছেন? আমরা ভিডিও থেকে পারমিশন নিয়ে এসেছি। ভিডিও দিয়েছে মাটি কাটার পারমিশন? ভিডিও মাটি কাটার পারমিশন দিয়েছে। আমরা বলছি যে এই যে বৈধভাবে তুলছেন? বৈধভাবেই তুলছি। পারমিশন দেখান, তাহলে পারমিশন আছে কি? পারমিশন আপনি আপনার দিকে দেখাবো নি, আমরা কি করবার করুন। আমরা পারমিশন ছাড়া কাজ করিনি, ওই দাদাকেও বলেছি সকালবেলা পারমিশন রেখেছি। কাগজ দেখাতে পারবেন না, তার মানে কি পারমিশন নেই? কাগজ দেখাতে পারবো না, আমি দেখাবো নি। কাগজ দেখাবেন না? আমাদেরকে সত্যি তো কাগজ দেখাবেন কেন? তাহলে সুকান্ত ভিডিওর সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলে? ভিডিও পারমিশন দিয়েছেন সত্যি সত্যি? দেখো আমরা এই নিয়ে ঘাটাল সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই ধরনের বৈধ কোনো অনুমতি বিডিও দিতে পারেন না, তার দপ্তরও এই ধরনের কোনো অনুমতি দিতে পারেন না, শুধুমাত্র বিএলআরও দপ্তর এবং অনলাইনের মাধ্যমে এই অনুমতি দিতে পারে। তিনি অবশ্য আমাদের কাছ থেকে এই ঘটনা শুনে যেটা দাবি করেছেন যে বিএলআরও দপ্তরকে তিনি জানাচ্ছেন, এবং এই ভদ্রলোক যিনি আমাদের কাগজ দেখাতে চাইলেন না, যিনি বললেন বৈধ কাগজপত্র আছে, বিডিও নাকি পারমিশন দিয়েছেন, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, বন্ধ করুন। এইভাবে মানুষ কাঁদছেন, মানুষ বলছেন সমস্ত প্রাকৃতিক সম্পদ বালি মাটি সব চুরি হয়ে যাচ্ছে, জলে তো ভেসে যাবেন তারা। দেখুন, বালি কয়লা সব চুরি হয়ে চলে যাচ্ছে, প্রাকৃতিক সম্পদ এগুলোকে তো রুখা দরকার। এগুলো প্রাকৃতিক সম্পদ আমার এলাকা থেকে যদি নিয়ে চলে যায়, তা আমি এটার সলিউশন চাইবো না? বন্যা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যে কি অবস্থা হয়, এই যে বললাম আমি একটু আগে, আপনি জ্যৈষ্ঠ মাসে বা আষাঢ় মাসে এসে দেখবেন কি পরিস্থিতির মধ্যে এখানকার মানুষ করে। আর উপপ্রধান কি বলছেন দেখুন। বিষয়টা আপনাদের কাছ থেকে এই মুহূর্তে শুনে আমি বেলসল গ্রামে ফোন করে জানতে পারলাম যে বাস্তবে ওখানে মাটি তোলা হচ্ছে। ওনাদের কি বৈধ কাগজ আছে কিনা এই বিষয়টা আমি অবগত নই, তবে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমরা বিষয়টা দেখছি, যত তাড়াতাড়ি পারবো আমরা রিপোর্টটা ওখান থেকে তুলব। এইখানে দেখুন যথেষ্ট কড়া পদক্ষেপ পুলিশের। মুর্শিদাবাদে জয়রামপুরে মাটি পাচারের চেষ্টা, মাটি পাচার হচ্ছিল,
সেখানে পুলিশ গিয়ে ট্রাক্টর সহ মাটি, দেখুন কত মাটি চলে যাচ্ছিল, পুলিশ প্রশাসন ধরলো ট্রাক্টর, আর্থ মুভার। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে, কারা এর চাই, কারা সেটা কি পুলিশ ধরতে পেরেছে? না দেখো, ফরাক্কার যে জয়রামপুরে একটি পুরাতন দিনের আমবাগান, সেখানে বেশ কয়েকদিন ধরে কিন্তু মাটি কাটার কাজ করছিল এবং এলাকাবাসীরা কিন্তু বারে বারে সেই অভিযোগটা জানাচ্ছিলেন প্রশাসনের কাছে। আজকে কিছুটা বাধ্য হয়ে বিডিও অফিস থেকে এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা এবং পুলিশ গিয়ে কিন্তু সেই চারটে তোমার ট্র্যাক্টরকে আটক করে এবং একটা আর্থ মুভারকে আটক করে এবং সঙ্গে তোমার 4 জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু শুধুমাত্র ফরাক্কা এলাকা নয়, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে এই ধরনের যে সমস্ত পুরাতন আমবাগান রয়েছে, পুকুর রয়েছে, কৃষি জমি রয়েছে, এইভাবে কিন্তু মাটি মাফিয়ারা তোমার দিনের পর দিন সেই সমস্ত জায়গায় কেটে নিচ্ছে এবং প্রশাসন কি যদিও বাধ্য হয়ে ফরাক্কা থানার পুলিশ এই কাজ করেছে, কিন্তু বিভিন্ন জায়গাতে মান্থলি বেসিসে টাকা পয়সা দিয়ে এই সমস্ত কাজগুলো হচ্ছে এবং এলাকাবাসীদের অভিযোগ যে বারে বারে প্রশাসনকে বলা হলেও কিন্তু সেই সমস্ত কাজ হচ্ছে না। মানে আমরা দেখতাম আগে নদী থেকে বালি চুরি, বালি বাঁধ থেকে মাটি চুরি হয়ে যাচ্ছে, আমবাগান থেকে মাটি চুরি হয়ে যাচ্ছে। আমবাগানই তো আর থাকবে না, আম গাছগুলো পড়ে যাবে। কি অবস্থা, মানুষ কোনো দিকে তাকাচ্ছে না, কোনো কিছু ভাবছে না, অদ্ভুত ব্যাপার। আর মেদিনীপুরে দেখুন 13 নম্বর ওয়ার্ডে গাছ কাটা হচ্ছে, কোনো রকম অনুমতি নেই। নান্নুর চক, সেখানে গাছ কাটা হচ্ছে অনুমতি ছাড়া। কে কাটছিল? মেদিনীপুরে সবুজ ধ্বংস করছিল কে? দেখুন কত গাছ, ডাল পালা কেটে ফেলেছে। কথা বলবো শোভনের সঙ্গে। শোভন, কার বিরুদ্ধে অভিযোগ? অয়নদা দেখো, তোমাকে জানিয়ে রাখি, মেদিনীপুরের 13 নম্বর ওয়ার্ডের নান্নুচক এলাকায় গত কয়েকদিন ধরেই এই বেআইনিভাবে গাছ কাটা হচ্ছিল কোনো অনুমতি ছাড়াই। যেটা অভিযোগ উঠছে, বন দপ্তর যেটা অভিযোগ করছে যে ওই এলাকার এক ব্যক্তি বাবলু মাইতি, তিনি বন দপ্তরের কোনো অনুমতি না নিয়েই এই ধরনের গাছ কেটে এক পাচার করছিল এবং এই ঘটনা মেদিনীপুর পৌরসভার যিনি ওই ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন তার গোচরে আসতেই কিন্তু মেদিনীপুর পৌরসভাকে জানানো হয় বিষয়টি এবং মেদিনীপুর পৌরসভার তরফে বন দপ্তরকে বিষয়টি জানানো হয়। ইতিমধ্যেই আজকে কিন্তু যখন গাছ কাটা চলছিল সেই সময় কিন্তু বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই অভিযুক্ত ব্যক্তি যিনি গাছ কাটছিলেন তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যাওয়া হয় এবং পৌরপ্রধান, যিনি মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান রয়েছেন, তিনি জানিয়েছেন যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে, কারণ কোনো অনুমতি ছাড়াই কিন্তু ওই অভিযুক্ত ব্যক্তি এই ধরনের গাছ কেটে পাচার করছিল এবং যা শাস্তিমূলক যা সরকারি ব্যবস্থা রয়েছে শাস্তিমূলক, সেই শাস্তিমূলক ব্যবস্থা ওই ব্যক্তির বিরুদ্ধে নেওয়া হবে বলেও জানিয়েছেন পুরপ্রধান। আমরা আরো চাইবো যে এই যে অভিযুক্ত, সে নিশ্চয়ই একা কাটছিল না, তার পেছনে আরো বড় কোনো চক্র রয়েছে, তাদেরও ধরুন। এইভাবে তো সবুজ ধ্বংস করা যায় না, সাধারণ মানুষ পথে নামছেন। যেমন পাশে একান্ত আপন লজ আছে, ইনিও কদিন ধরে বলছেন এই গাছগুলো পড়ে যাবে, আমার ঘর দুয়ার ভেঙে গেলে আপনাকে হ্যারাসমেন্ট করবে। আমি বললাম ঠিক আছে, আপনাদের কথা মতন আমি সকলের পারমিশন নিয়ে বললো এগুলো কেটে দেন, না হলে অসুবিধা হচ্ছে। এবার যাদেরকে কাটতে দিয়েছিলাম তাদেরকে বললাম তোমরা পারমিশন করে নাও, দিয়ে তারপরে কাটো। আমি কিন্তু নিজের থেকে বলিনি যে আমি কেটে দিতে হবে। হামেশাই সবাই মিলে আমাকে আপত্তি করেছিল, তাই আমি যেগুলো দীর্ঘ প্রায় 20 বছর 25 বছর ধরে এই গাছগুলো আছে, সেগুলো কেন কাটা হলো কাউকে না জানিয়ে, তার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমরা করব এবং আমরা যে কাটতে বলেছে তাকেও আমরা বলেছি আপনি আইন মাফিক যদি না হয়ে থাকে তাহলে সরকারি নিয়ম অনুযায়ী যা বিধি নিষেধ সেগুলো আপনার উপরে আরোপ হবে। আবার চলে যাব CNN নিউজ 18 এর প্রোগ্রাম ইন্ডিয়ানস অফ দ্য ইয়ার 2023। শাহরুখ খান এই মুহূর্তে। And if you have 2 very good minutes, I'd like to explain myself to you. It's been a bloody long time since I won an award now. You know, I'd started believing now I was doomed or destined to win one of these lifetime achievement awards at these loud and colorful TV award shows, which unfortunately I've also hosted lots of. And I really want to keep this award to myself, not share it with anyone at all. And the second reason is, because I've had 3 highly successful films this year, super duper hits,
show off. Little bit. Why not? 1,000 crore club and stuff, man. Yeah. So there are thousands of people behind, some of them present here, like my friend Anirudh, who are responsible for this success. And to thank thousands of people will take a lot more than 2 minutes. So I'm not going to thank them either. The other thing is that I believe that this award should be devoured by me. It should only be eaten by me. Because in the voice of Vikram Rathore from Jawan, I am hungry. And I've always been hungry. And I'm hungrier now with this award in my hand because there is no other way you can be if you want to keep on doling out entertainment year after year for 140 crore people for the last 33 plus years. And I'm also very impetuous, impulsive, like a modern actor should be, modernistic, futuristic, unbridled and innovative. So I just like to tell you how I sign my films. At the spur of a moment, I hear a story and I say yes to it. I don't think about the box office. I don't think about, should I be playing this character, even if it's vertically challenged? Should it be like larger than life? No, I just say, okay, I'll do this film. And then I keep awake all night because I'm futuristic and wait for someone from future to come and tell me, bro, this is a bad decision in the future. More often than not, nobody comes. So I wake up in the morning and in a jiffy, I've signed this film and I'm doing it. Apart from being impetuous, I'm also very, very confident in my talent and hard work. So confident that very often my wife tells me that you're overconfident and cocky. Hubristic I also sometimes. I'll just give you an example, it's not so. My 10-year-old son has a Lego set and I finish it end to end in 4 days. Yes, full. Though clearly on the box it says 6 to 12 years. But I finish it. My son obviously explained to me that this is for the specification of the age. It is not meant to be the time taken to make the Lego. But you know what? He's a young kid. Little entitled because he's a superstar son. What does he know? So I revel till this bubble bursts. Apart from this, the good thing, the saving grace that is there is that I am a guy who's hopeful and tells happy stories. The heroes I play do good things. They give hope and happiness. If I play a bad guy, I make sure he suffers a lot. He dies a dog's death. Because I believe goodness begets goodness. And I believe badness deserves a kick in the backside. But going to bubbles bursting, the last 4 or 5 years have been a bit of a ride for me and my family. I'm sure some of you also, because of COVID and stuff. You know, most of my films flopped. A lot of specialists and analysts started writing my death knell. Some idiots did the same, which actually is the same thing, analysts and idiots. So it's not something that I really bother about. And then, at a personal level, a little bit of bothersome and unpleasant things also happened, to say the least, which made me learn a lesson. That be quiet, be very quiet, and work hard with dignity. And still know it in your heart. When you think that everything is good, suddenly out of nowhere, wham, life may come and hit you and topple your apple cart. But this is the time where you need to be the hopeful, happy, honest storyteller and continue doing whatever you're doing. And kind of think this is an aberration. This is a nasty plot twist. It is not the story that you're living. And 100% is not the story's end. Because somebody somewhere told me that life में फिल्मों की तरह अंत में सब ठीक हो जाता है और अगर ठीक ना हो तो अंत नहीं है. पिक्चर अभी बाकी है मेरे दोस्त. And I believe in him because I believe that goodness begets goodness. So when I get an award like this one, I'm reminded that I should remain the eternal optimist and hang on to the self-belief that I'm the fastest Lego maker in the world. And I should play honest roles.
that give people courage to dream. I should keep working hard, quietly with the hope that the life doesn't topple my apple cart anytime soon. And yes, I should remain impulsive and impetuous. So I started differently, but impetuously I feel I should thank CNN News 18 for conferring me with this award. Thank you very much. I want to congratulate all the other winners here, and I know your achievements are far greater than mine. And mind you, I'm only saying this to bring some humility in my speech. I don't really mean it here. But seriously, I want to thank Siddharth Anand for making Pathaan for me, Aditya Chopra for producing it, Atli Kumar for making the biggest hit in Hindi cinema, Jawan, Anirudh for giving the music for it, and of course Rajkumar Hirani and Abhijat Joshi, who gave me one of the most beautiful films of my life, Danki. I want to honor and dedicate this award to all the cast and crew members who worked relentlessly to make this possible, but I am not giving it to them. I'm keeping it myself because I need 30 seconds, Mozaka. I'll just tell you, because some years back when I used to get a lot of awards, I decided that every award that I get, I'll take it as a gift for one of my kids. It'll bring cheer to their lives. And I truly believe that the last 4-5 years that my family has seen, my children has seen, my wife has seen, Gauri, I think nobody deserves a bigger cheer right now than them. So I'm taking this award back home for them. And I'd like to say something brash. I've kept my speech written because it is checked 3-4 times over that I don't say something stupid and wrong and I get picked on for it. But still, I'd like to say this thing, which is very, very brash, that I don't just feel like the Indian of the year. I feel I have been the Indian of all the years gone by. And I will be the Indian for all the years to come. I am actually, ladies and gentlemen, the Indian for all ages. But I'd like to thank everyone here, genuinely, and people who are watching this on television. Hordes of you who came this year to watch my films. Some of you may not have even liked them. But I know deep down inside you came there to support me and my family. So এইবার চলে যাব আরো কিছু জেলার খবরে। যেমন হিঙ্গলগঞ্জে আমরা দেখিয়েছিলাম একজন প্রবীর হালদার নামে একজন ব্যক্তি, তার পুকুর, ঠিক আছে, তার সম্পত্তি, তিনি পুকুর ভরাট করছেন। বাহ, কি সুন্দর। আর আমাদের দেখে তিনি চলে গেলেন দরজা তালা লাগিয়ে ঘরের ভেতরে, এটা আমরা দেখিয়েছিলাম। আজকে খবরের জেরে পুকুর ফিরছে। কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, কি হয়েছিল সেদিন একটু যদি বলো। দেখো অয়নদা, এই যে হাসনাবাদের বরুণহাটের প্রবীর হালদারের যে পুকুর একদম রাস্তার ধারে, সেই রাস্তার ধারে প্রবীর হালদার একদম পিডব্লিউডির জায়গা সহ তার পুকুর মাটি দিয়ে ভরাট করে নিচ্ছে এবং অবৈধভাবে পিডব্লিউডির জায়গাও দখল করে নিচ্ছে। এই খবর আমরা করি এবং বিডিও, হাসনাবাদের যে বিডিও, তার সঙ্গেও আমরা কথা বলি। এরপরে কিন্তু বিডিও সেখানকার যে পঞ্চায়েত বা বরুণহাটের যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতকে নির্দেশ দেয় এবং সে নির্দেশ মতন পঞ্চায়েতের প্রধান ঘটনাস্থলে যায়। সেখানকার ঘটনাস্থলে গিয়ে সরজমিনে দেখে এবং বিডিওকে তিনি নোটিশ করে, বিডিওকে জানান এবং হাসনাবাদ থানায় জানান যে ঘটনার সত্যতা, যে সঠিক ঘটনা। এরপরে কিন্তু বিডিওর অনুমতিতে, বিডিওর নির্দেশে পঞ্চায়েতের প্রধান এই প্রবীর হালদারকে নির্দেশ দেয় এবং প্রবীর হালদারকে বলে যে এই মাটি তুলে পুনরায় যে পুকুর আছে সেই পুকুর আগের পুনরায় পুকুরের পর্যায়ে ফিরিয়ে দিতে হবে। এবং তারপরেই কিন্তু জেসিপি দিয়ে আজ সকালে মাটি তুলে একদম পুকুর আগে যে অবস্থায় ছিল সেই পুকুর সেই পর্যায়ে ফিরিয়ে দেয় এবং যে পিডব্লিউডির যে জায়গাটা দখল করে রেখেছিল সেটাও কিন্তু দখল মুক্ত করে। আমরা খবর করি সাধারণ মানুষের ভালোর জন্য, আমরা কারো পেছনে লাগার জন্য নয়, ভালো করার জন্য করি। আমরা খবর করি এই যে পুকুর, এই পুকুর ভরাট করা যায় না, তাই আমরা খবর করেছিলাম। আজকে যে প্রশাসন সাহায্য করেছেন আমাদের সঙ্গে এবং মানুষের সঙ্গে সাধুবাদযোগ্য। যারা পুকুরের যারা মালিক তারা এখানে পিডব্লিউডি জায়গা সহ মাটি ভরাট করছিল
নিউজ 18 বাংলার খবরের পরিপ্রেক্ষিতে বিডিও ম্যাডাম আমাকে ফোন করে, আমি তদন্ত করে এসে দেখি সত্যি সেটা হচ্ছে। মাটিগুলো তুলে নেওয়ার কথা বলি এবং তারা আজকে গতকালের ঘটনাটা ঘটেছিল, আজকে তারা এখান থেকে মাটিগুলো তুলে নিয়ে যেভাবে যা পুকুরের পরিবেশ ছিল সেই পরিবেশে ফিরিয়ে নিয়ে এসছে। মাটি ভরাট করা হচ্ছিল, তারপরে নিউজ 18 খবর সম্প্রচারের পরে প্রশাসনিক উদ্যোগে তৎপরতায় সেটাকে রোধ করা গেছে এবং মালিক পক্ষ সেটাকে ইয়ে করে আপাতত মোটামুটি নিকাশি ব্যবস্থাটা ক্লিয়ার আছে। এবার তুফানগঞ্জের খবর দেখুন। তুফানগঞ্জে কি মর্মান্তিক ঘটনা! বাঁশের ঝাড় কাটা নিয়ে প্রতিবেশীদের মধ্যে গন্ডগোল, তাতে মরে গেল একজন। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কি হয়েছিল? একজন মেরে ফেললো একজনকে। হ্যাঁ অয়েন্দা, দেখো তুফানগঞ্জ 1 ব্লকের নাটাবাড়ি গ্রাম পঞ্চায়েত, এখানেই দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ একটি বাঁশের ঝোপ কাটাকে নিয়ে। একজনের বাঁশ গাছের ঝোপ আর অন্যের জমিতে চলে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এবং তারপর দুই গোষ্ঠীর মধ্যে, দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয় এবং ঘটনায় 4 জন আহত হয়। এরপর আহতদের কোচবিহার MGN মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে তপন দাস বলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয় এবং ঘটনার যখন উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশাল পুলিশ বাহিনী যায়, পাশাপাশি একটা রাজনৈতিক রঙও লেগে যায় এবং তৃণমূলের যেটা দাবি যে মৃত ব্যক্তি তপন দাস তিনি তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য, সে কারণেই আগামীকাল তুফানগঞ্জ 1 ব্লকে 24 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপির অভিযোগ যে তৃণমূল এটা একটা পারিবারিক বিবাদ, তৃণমূল এটাকে একটা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। আগামীকাল নাটাবাড়ি বন্ধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আচ্ছা, আমি আর আমার ছোট মামা আমরা বাইরে ছিলাম, তখনই ওরা ক্যাসাল লাগছে। ওরা লাঠি নিয়ে গেছে, ওরা ডাইরেক্ট দাও নিয়ে এসে ডাইরেক্ট দাও দিয়ে পুরো খুব আরম্ভ করছে। জমিনের সীমানা আর বাস কাটাকাটি এগুলা নিয়ে গন্ডগোল। মারলো কারা? ওই অশোক, ওরা কে হয়? পাশের বাড়ি। পাশের বাড়ি। হ্যাঁ। নাম অশোক কি না? অশোক দাস। ওরা মানে পরিবারের মধ্যে ঝামেলা আর কি, মানে প্রতিবেশীর মধ্যে জমি নিয়ে। জমি নিয়ে। এবার পানিহাটি পুরসভার মানুষের একটা অংশের মানুষের কি সমস্যা, কি দুর্ভোগ দেখাবো। ভাগাড়, হ্যাঁ ভাগাড়, আবর্জনা থাকবেই, নোংরা থাকবেই, কুকুর মরা থাকবেই, বেড়াল মরা থাকবেই, কিন্তু এইরকম ভাবে ছবিটা দেখুন, পাহাড় হয়ে গেছে, পাহাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ, এমনকি জানলা দরজা বন্ধ করে থাকতে হয়। ভাগাড় সরানোর দাবিতে আজকে অবরোধ করে বসলেন। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, 8 কোটি টাকা নাকি বরাদ্দ হয়েছে এটাকে অন্যত্র অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো ভাগাড় সরানো হচ্ছে না কেন এখনো? দেখো অয়নদা, পানিহাটি পৌরসভার 35টি ওয়ার্ড এবং সেই 35টি ওয়ার্ডের আবর্জনায় কিন্তু এই পানিহাটি পৌরসভার 23 নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকার এই ভাগাড়ে কিন্তু ফেলা হয়। এবং তোমাকে জানিয়ে রাখি, সাংসদ সৌগত রায়ের তহবিল থেকে 8 কোটি টাকা বরাদ্দ হয়েছিল এই ভাগাড় স্থানান্তরিত করার জন্য, কিন্তু কোনো একটা অজানা কারণে কিন্তু এই ভাগাড় স্থানান্তরিত হয়নি। এবং যেটা অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, যে পৌরসভাকে জানানো সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। এবং এই ঘটনায় সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা এবং 7 দিন ধরে রাস্তায় নেমে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং আজকে যেই সমস্ত আবর্জনার গাড়ি রয়েছে তাদের কিন্তু ঢুকতে বাধা দিয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান হবে ততক্ষণ পর্যন্ত তারা এই গাড়ি ভাগায় ঢুকতে দেবেন না। এটা সমস্যা মানে কি ভয়ঙ্কর সমস্যা। 35টা ওয়ার্ডের নোংরা এখানে ফেলা হয়। ভাবতে পারছেন যে বাড়িগুলো দেখছেন তাদের কি অবস্থা, ভাবুন তো, তাড়াতাড়ি করুন। মিউনিসিপ্যালিটির সঙ্গে আমরা একাধিকবার এ নিয়ে আলোচনা করেছি এবং একাধিক কোর্ট অর্ডার হয়েছে, পলিউশন কন্ট্রোলের অর্ডার হয়েছে, কিন্তু মিউনিসিপ্যালিটি ইচ্ছাকৃতভাবে আমরা মনে করছি কোনো কাজ করছে না। এই জন্য মিউনিসিপ্যালিটির সঙ্গে আমরা লাস্ট 3 তারিখও মিটিং করেছি। 3 তারিখে মিটিং করার পর আমরা 5 তারিখ থেকে অবরোধ স্টার্ট করেছি। ভাগাড়ের সমস্যাটা দীর্ঘদিন ধরে ভাগাড় উচ্ছেদ কমিটি আন্দোলন করছেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই আন্দোলনের যৌক্তিকতা আছে। বিকল্প ব্যবস্থার সন্ধান করা হয়েছে, ওই অঞ্চলের মানুষের বাধার কারণেই সেটাও আবার আটকে গেছে। আমরা আশাবাদী যে সাংসদ, বিধায়ক, পৌরসভা এবং ভাগাড় উচ্ছেদ কমিটি একত্রিত আলোচনায় বসে আমরা খুব শীঘ্র একটা সমাধান সূত্র বার করে নেব। দ্রুতই সমস্যার সমাধান হবে, পৌরসভা আন্তরিক। এবার আলিপুরদুয়ারের খবর দেখাবো। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে
অস্থায়ী কর্মীরা স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি পালন করছেন, আর যার ফলে একেবারে অচলাবস্থা তৈরি হয়েছে। সরাসরি চলে যাব প্রতিনিধি রাজকুমারের কাছে। রাজকুমার, অস্থায়ী কর্মীরা স্থায়ীকরণের দাবি জানাচ্ছেন ঠিকই, কিন্তু যখন অস্থায়ী কর্মী হিসেবে জয়েন করানো হয়েছিল তখন কি এরকম বলা হয়েছিল যে আপনাদেরকে স্থায়ীকরণ করা হবে? স্থায়ীকরণ করতে গেলে তো এখন পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে তবে স্থায়ীকরণ, সেই টাকাটাও তো পাবেন না অস্থায়ী কর্মীরা যারা যে টাকা পাচ্ছেন। একদমই অয়নদা, দেখো অস্থায়ী কর্মীরা কিন্তু দীর্ঘদিন থেকে এই বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন এবং আলিপুরদুয়ার যে বিশ্ববিদ্যালয় সেখানে 41 জন কর্মীর মধ্যে অস্থায়ী কর্মীর সংখ্যাটাই 24 এবং তারা দীর্ঘদিন থেকে কাজ করছেন বলেই তারা দাবি করছেন যে তাদের স্থায়ীকরণ, ইপিএফ চালু এবং 60 বছর পর্যন্ত সরকারি যে নিয়ম আছে সেই নিয়মে তাদের নিশ্চিত চাকরির যে নিশ্চিতকরণ, এই সমস্ত দাবি তুলেছে। কিন্তু অয়নদা একটা কথা বলতে চাইছি যে সময় কিন্তু বদলেছে। এখন কিন্তু এই ধরনের যে আন্দোলন, এই আন্দোলন নিয়ে কিন্তু মানুষরা প্রশ্ন তুলছে। সেই প্রশ্নটা কিন্তু আমরাই তুলছি। আমরা কিন্তু ওই অস্থায়ী কর্মীদের প্রতি কোনো রকম অমানবিক বা কোনো রকম তাদের যে আন্দোলন নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু মানুষদের বক্তব্য, মানুষরা প্রশ্ন তুলছে যে এই সমস্ত অস্থায়ী কর্মীদের কিন্তু ব্যাকডোর দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এইরকম অভিযোগ উঠেছে। প্রথমে ব্যাকডোর দিয়ে ঢুকিয়ে দেওয়া আর তারপরে এইভাবে স্থায়ীকরণের আন্দোলন করা। তাদের যখন নিয়োগ করা হয়েছিল তখন কিন্তু কোনোদিনই বলা হয়নি যে তাদেরকে স্থায়ী করা হবে, অস্থায়ী কর্মী হিসেবেই তাদেরকে নিয়োগ করা হয়েছিল। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে কেন উঠছে এই স্থায়ীকরণের দাবি? একদম এই আন্দোলনে তার জেরে সমস্যায় পড়ছেন পড়ুয়ারা, স্কলারশিপের ফর্ম জমা দিতে পারছেন না ছাত্রছাত্রীরা, গবেষণাও বন্ধ, লাটে উঠেছে সব। আমাদের ইপিএফ চালু করা, মেডিকেল ফ্যাসিলিটিস থেকে শুরু করে আমাদের স্থায়ীকরণ এবং 60 বছর যাতে হতে পারে এবং সমকাজে সমবেতন প্রদান করা। তো আমরা লিখিত আকারে বহুবার আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু আমাদের সেই প্রতিশ্রুতি আমাদের পূরণ করা হয় না। একটা যদি শ্রমিক আমাদের বাড়িতে কাজ করে তারও একটা ন্যূনতম হাজিরা আছে, তা আমাদের তো সেই ন্যূনতম বেতন আমরা পাই না। আমাদের সেই ন্যূনতম বেতনটার দাবিতেই হচ্ছে আমাদের এই আন্দোলন। যেহেতু নাম্বার পেয়েছি তো আমাদের একটা সাহায্য হয়ে যায়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাইম চলে যাবে, পরে আমরা স্কলারশিপ পাবো না। আর কোনো কলেজে তো এরকম করা হচ্ছে না, শুধু আলিপুরদুয়ার কলেজে কেন এরকম করা হচ্ছে? সেখানে আমাদের কলেজে কেন স্ট্রাইক চলছে, অন্য কোনো কলেজে তো করা হয়নি। স্কলারশিপের জন্য তো সবাই অ্যাপ্লাই করে না, এটা সব স্টুডেন্টদের জন্যই। প্রত্যেক সপ্তাহের মঙ্গল বৃহস্পতিবার করে আমরা ঘুরে যাচ্ছি, কিন্তু জমা নেওয়ার কোনো ওখানে স্টাফই নেই। যে যা পারছে প্রতারণার ফাঁদ পেতে বসছে। এত সাহস আসে কোত্থেকে? একজন ব্যবসায়ী, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যবসায়ী, তিনি বিদেশে চাকরির নামে টাকা তুললেন, লাখ লাখ টাকা তুললেন, তারপরে চাকরি না দিয়ে বেপাত্তা পালিয়ে গেলেন। আর আজকে তার বাড়ির দরজায় ধাক্কা মারছেন যখন, তখন ভেতর থেকে তার গিন্নি বলছেন তিনি জানেন না তিনি কোথায় চলে গেছেন। দেখুন। তপন বাবু আছেন? একটু বলুন না, একটু কথা বলি। দরজাটা একটু খোলো না, একটু তো দুটো কথা বলতে হবে। বলো বলতে, দাদা কোথায়? দাদার সঙ্গে কথা আছে, একটু খুলুন না। না দাদা কোথায় তাহলে? মোবাইল নাম্বার কত? তো ওনার মোবাইল নাম্বারটা দিন, ওনার মোবাইল নাম্বারটা দিন, আমরা কথা বলি। দাদার বাড়ি কোথায়? আপনার হাজবেন্ড কোথায় আপনি জানেন না? দাদার বাড়ি এখানেই, কিন্তু দাদা নেই। দাদার বউ বলছেন, বৌদি বলছেন দাদার নাম্বারও নেই। অদ্ভুত ব্যাপার তো। সুবিধা আছে এই প্রতারিত যারা, তারা কোথাকার? এই যে বিজ্ঞাপন দিয়ে একেবারে বিজ্ঞাপন দিয়েছিলেন এই ভদ্রলোক, ভদ্রলোক বলবো কি, প্রতারক একজন পালিয়ে গেলেন। তিনি এদেরকে চিনতেন বা এরা আগে থেকে এই তপনদাকে চিনতেন? দেখো অয়নদা, এই তপন কুমার রায় তিনি কিন্তু বিজ্ঞাপন দিয়েছিলেন বিভিন্ন জায়গায় এবং এই বিজ্ঞাপন দেখে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যুবক যুবতী যারা বেকার রয়েছেন চাকরির আশায়, তারা কিন্তু এখানে এসেছিলেন এবং এখানে এসে তার একটি দোকান ছিল, অফিস ছিল। সেই অফিসে কিন্তু তার বিভিন্ন যুবক যুবতীর কাছ থেকে 60,000, 70,000, 80,000 টাকা করে নিয়েছেন এবং লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন। 25 জনের থেকে কিন্তু এই টাকা নিয়েছেন এবং এই ঘটনার পর থেকে যখন তারা বোঝেন যে তারা প্রতারিত হয়েছেন, তারপরে কিন্তু তার বাড়িতে এসে যখন তারা দরজায় কড়া নাড়েন,
তখন তারা জানতে পারেন যে তারা ওই যেই প্রতারিত অর্থাৎ তপন কুমার রয় সে কিন্তু পালিয়ে চলে গিয়েছেন এবং তিনি পলাতক রয়েছেন। তারপর তারা বুঝতে পারেন এবং তারপরে খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হয়। এখনও পর্যন্ত খড়দহ থানার পুলিশ কিন্তু এই প্রতারিত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি। এই তপন কুমার রায়ের নামে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে খড়দহ থানার পুলিশ। তপন কুমার রায়ের বিরুদ্ধে এই রকম বড়সড় অভিযোগ, তাড়াতাড়ি ধরুন, কি করে প্রতারণা করেন। এটা বাঁকুড়ার খবর। একটি বেসরকারি কারখানায় স্থানীয়দের নিয়োগ করতে হবে, আর এই দাবিতে বিজেপি আজকে ধর্নায় বসলেন। দেখুন পুলিশের সঙ্গে বচসা। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, এটা কি কারখানা, কবে গড়ে তোলা হয়েছে, হঠাৎ করে এখন স্থানীয়দের নিয়োগের দাবিতে বিজেপির আন্দোলন কেন? দেখো যেটা হচ্ছে সেটা বড়জোড়া এলাকায় হুডগড়িয়া যে শিল্পতালুক রয়েছে সেই শিল্পতালুকেই কারখানা গড়ে উঠেছে এবং এটি পাত তৈরি হয় এবং উন্নত মানের পাত তৈরি হবে যেগুলো বুলেট ট্রেন সহ বিভিন্ন ধরনের যে ফায়ার আর্মস হয় সেটাতে ফাইট করতে পারবে না এমন একটি পাত তৈরি হবে সেই কারখানা। সেই কারখানা তৈরি হয়েছে কিন্তু গত 1 বছর ধরে কারখানা তৈরি হচ্ছিল। তখনই কিন্তু আশায় বুক বেঁধেছিলেন স্থানীয় মানুষজন যে কারখানা হলে তাদের কাজ হবে এবং মৌখিক আশ্বাস নিয়েছিল, এমনটাও কিন্তু দাবি করছে শ্রমিকরা। এবং আজকে কিন্তু সেই কারখানার গেটেই গত 8 তারিখে কারখানার ওপেনিং হয়েছে এবং উৎপাদন শুরু হয়েছে এবং তারপরেই কিন্তু বিজেপি নেতৃত্ব স্থানীয়দের নিয়ে কারখানার গেটে বিক্ষোভে বসে পড়লেন এবং তারা দাবি করলেন স্থানীয়দের নিয়োগ করতে হবে, বাইরের নিয়োগ করা চলবে না। যেখানে স্কিল লেবার দিয়ে কারখানা চালানো কর্তৃপক্ষ বলছেন সেখানে কিন্তু আনস্কিল লেবার যারা মজুর খাটে তারপরে কি হলো, কারখানা কর্তৃপক্ষ কি বলল? তৃণমূল নেতৃত্ব কিন্তু দাবি করছে। কারখানা কর্তৃপক্ষের কোনো রকম কোনো বক্তব্য পাওয়া যায়নি, কিন্তু তৃণমূল নেতৃত্বের যারা দাবি তারা ওপেনিং করেছেন কারখানার এবং এই কারখানায় উন্নত মানের জিনিসপত্র তৈরি হবে। সেখানে কোনো মাত্রই যারা আনস্কিল লেবার তাদেরকে নেওয়া যাবে না, সেখানে স্কিল লেবার দিয়েই কাজ হবে। সেই কারণেই এই কারখানা নিয়োগপত্র তারা পাচ্ছেন না। স্থানীয়দের যে দাবি সেই দাবিকে কিন্তু কোনোভাবেই উড়িয়ে দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব। আগামী দিনে যদি কারখানায় সেভাবে আনস্কিল লেবার তৈরি দরকার পড়ে সেক্ষেত্রে কিন্তু এই দিবাদেরকে তখন নিয়ে নেওয়া হবে। ধন্যবাদ। প্যান্ডল রাই কারখানাতে আমরা গত 2023 সেপ্টেম্বর মাস থেকে ম্যানেজমেন্টকে আমরা বলে আসছি যে স্বচ্ছভাবে স্থানীয় শ্রমিকদেরকে নিয়োগ করতে হবে, নির্মাণ কর্মী যারা রয়েছে। এবার চন্দ্রকোনার খবর। চন্দ্রকোনা 1 লক্ষ্মীপুর 1 গ্রাম পঞ্চায়েতে একটা স্কুলে, প্রাথমিক স্কুলে চাল ডাল মানে মিড ডে মিলের খাবার সমস্ত চুরি হয়ে গেল। কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। কিভাবে চুরি, কখন চুরি, কি বলা হচ্ছে, পুলিশ কি করছে? দেখো চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের রামচক প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের পড়ুয়ারা আজকে খাবার না খেয়ে বাড়িতে ঘুরে যেতে হলো তাদের। কেন না চোরে চুরি করে নিয়েছে চাল ডাল থেকে রান্না করার সরঞ্জাম। আর এই খবর জানতে পারেন ওই স্কুলের প্রধান শিক্ষিকা স্কুলে এসে। তিনি দেখেন যে চাবি ভেঙে স্কুলের মধ্যে রাখা চাল ডাল এবং ওই রান্নার সরঞ্জাম সব নিয়ে গেছে চোর, যার ফলেই পড়ুয়ারা আজ মিড ডে মিলের খাবার খেতে পারলো না। তিনি জানিয়েছেন যে চন্দ্রকোনা টাউন থানায় অভিযোগ করেছেন। পুরো বিষয়টা খতিয়ে দেখছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। অয়নদা, ধন্যবাদ। আজকে তো স্কুলে রান্না হয়নি না। কেন? কারণ আমাদের স্কুলে চুরি হয়েছে। কি কি চুরি গেছে? মিড ডে মিলের 3টে পোড়া 2টো হাঁড়ি। আচ্ছা, আজকে তাহলে দুপুরে কোথায় খেলে? বাড়িতে। রাঁধুনি এসেছে, এসে পেরে আমাকে বলছে দিদিমণি শিকল দিয়ে কানে রান্না করে, চাবিটা কই? আমি বললাম আমি তো জানি না। দিয়ে শিকলটা খুলে দেখে যে মেঝেই চাবিটা পড়ে আছে। তারপর আমরা গিয়ে দেখলাম যে হাঁড়ি কোড়া একটিও নেই। এর আগে এই ধরনের ঘটনা কিছু না ঘটেনি। গতকাল রান্না হয়েছে, বাসন আমার সব ঠিক ছিল। এই প্রথম হলো? হ্যাঁ, এই প্রথম হলো। এইভাবেই জেলার বিভিন্ন সমস্যা